আজকে তোমাদের নেটওয়ার্কিং চ্যাপ্টারেরই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেটওয়ার্কের গঠন, অর্থাৎ নেটওয়ার্ক আর্কিটেকচার। যে পদ্ধতিতে নেটওয়ার্ক সিস্টেমে যুক্ত কম্পিউটারগুলি পরস্পরের মধ্যে তথ্য বিনিময় করে তাকে নেটওয়ার্কের গঠন বলে। এই নেটওয়ার্ক প্রথম দিনই তোমাদেরকে বলেছিলাম যে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটারের তারের মারফত যোগাযোগ। তাহলে এই নেটওয়ার্কের গঠন আমরা বা নেটওয়ার্ক আর্কিটেকচার আমরা দু রকম দেখতে পাই। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর অপরটি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আরেকটি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। প্রথম আলোচনা করব ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নিয়ে। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি না, তোমাদের ল্যান নেটওয়ার্ক পড়ানোর সময় কিছুটা ধারণা দিয়েছিলাম যে সার্ভারের সঙ্গে যেভাবে কম্পিউটারগুলো যোগ করা ছিল সেটাই কিন্তু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ঠিক এইরকম গ্রাফিক্যাল চিত্রটা হয়। এটা হচ্ছে সার্ভার, আর এগুলো হচ্ছে ক্লায়েন্ট। এগুলো সবগুলো ক্লায়েন্ট, সব ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে যে নেটওয়ার্ক সিস্টেমে এক বা একাধিক শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটারের মধ্যে যে যোগাযোগ হয় অন্য সমস্ত কম্পিউটারগুলোর তারের মারফত, তাকেই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলে। অর্থাৎ এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে কেন্দ্রীয় কম্পিউটার, এটাকে বলা হচ্ছে সার্ভার, এবং তার সঙ্গে যে কম্পিউটারগুলো যুক্ত আছে সেগুলোকে বলা হচ্ছে ক্লায়েন্ট। এখানে যে এই যে তারগুলো যুক্ত হয়েছে, প্রত্যেকটা তো তারের সঙ্গে তারের সাহায্যে সংযোগ। তাহলে এই তারগুলো এখানে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে যে তার ব্যবহার করা হয় সেই তারটা হচ্ছে কোএক্সিয়াল কেবল অথবা অপটিক্যাল ফাইবার কেবল। এই দুই ধরনের কেবল এখানে ব্যবহার করা হয়। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সিস্টেমে সার্ভার ক্লায়েন্টকে সবসময়ের জন্য তথ্য আদান প্রদান করে। সার্ভারের কাছে ক্লায়েন্ট তথ্য চাইলেই কি সঙ্গে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে? তা কিন্তু নয়। এখানে হয় কি না, প্রথম ক্লায়েন্ট সার্ভারের কাছে তথ্য চাওয়ার জন্য একটা লগ ইন সিস্টেম আছে, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তথ্য পাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠানো হয় সার্ভারের কাছে। সার্ভার সেটা অনুমোদন করলে তবেই সার্ভার থেকে ক্লায়েন্টে তথ্য গিয়ে পৌঁছায়। এই ক্লায়েন্ট সার্ভার এই যে নেটওয়ার্ক, এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে যে অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার হয়, আমরা উইন্ডোজ এনটি ব্যবহার করতে পারি অথবা রেড হ্যাট লিনাক্স ব্যবহার করতে পারি। আর
যে সার্ভারগুলো ব্যবহার হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে সেটা হচ্ছে ফাইল সার্ভার, প্রিন্টার সার্ভার, ওয়েব সার্ভার। এই জাতীয় সার্ভারগুলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সুবিধে কি? না, তথ্য সফটওয়্যারে সবসময়ের জন্য সুরক্ষিত থাকে। অর্থাৎ এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে, সেই সফটওয়্যারে তথ্য সুরক্ষিত থাকে। আর যেহেতু এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার দ্বারা পুরোটাকে নিয়ন্ত্রণ করা হয়, তাই ডেটা ব্যাকআপ সহজেই নেওয়া যায়, স্বয়ংক্রিয় ডেটা ব্যাকআপ পাওয়া যায় এখান থেকে। মানে পরবর্তীকালেই তথ্য ক্লায়েন্টে সরবরাহ করতে সার্ভার থেকে কোনো অসুবিধা হয় না, যেহেতু ব্যাকআপ হিসেবে সার্ভারে ওটা সেভ হয়ে থাকে। আর এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে অসুবিধে কি বা সীমাবদ্ধতা কি? না, তথ্য তো সফটওয়্যারে সুরক্ষিত থাকছে, তার ফলে কি হয়, ক্লায়েন্ট যখন অতিরিক্তভাবে সার্ভারের কাছে তথ্য চায় তখন সিস্টেম জট তৈরি হয়। তোমরা অনেক সময় দেখবে কোনো কিছু সার্চ করলে অনেক সময় চক্রাকারে একটা ঘুরতে থাকে, যে মানে ফাইল আসতে দেরি হয়। তার কারণ হচ্ছে ওইটাই, সিস্টেম জট তৈরি হয়ে গেছে। মানে অনেক ক্লায়েন্ট সেই সার্ভারের কাছ থেকে তথ্য পেতে চাইছে, একই তথ্য, তার ফলে সেই সার্ভারের হয়তো সেই ক্ষমতা সম্পন্ন নয়, উচ্চ ক্ষমতা সম্পন্ন, যে ক্ষমতায় হয়তো এতজন ক্লায়েন্টকে সে তথ্য সরবরাহ করতে পারবে, সেটা হয়তো সেই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয়। তার ফলে সিস্টেম জট তৈরি হয়। এর সীমাবদ্ধতা কিনা নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের প্রয়োজন। অর্থাৎ এই উইন্ডোজ এনটি, রেড হ্যাট, লিনাক্স এইসব অপারেটিং সিস্টেম ছাড়া ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক প্রস্তুত করা সম্ভব নয়। যেহেতু একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্ভারের দ্বারা এইগুলো নিয়ন্ত্রিত হচ্ছে, তার জন্য একজন দক্ষ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন। তাছাড়া এই যে তথ্যের আদান প্রদান, যদি দক্ষ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর না থাকে তাহলে তাতে ব্যাঘাত ঘটতে পারে। কোনো কারণে সিস্টেম কোলাপস করে গেলে সেই সিস্টেমকে তার পুনরায় সেই অবস্থায় ফিরিয়ে আনার জন্য, পূর্বের অবস্থায়, তার জন্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি শুরু করব পরবর্তী নেটওয়ার্ক আর্কিটেকচার, যেটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কি? না, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক যেখানে প্রত্যেকটি ওয়ার্ক স্টেশন তারের মারফত একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং তারা একাধারে ওয়ার্ক স্টেশন এবং আরেক ধারে সার্ভার হিসাবে কাজ করতে পারে। তাহলে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের কিন্তু নির্দিষ্ট কোনো অপারেটিং সিস্টেমের দরকার হয় না। অর্থাৎ যেটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে প্রয়োজন হয়েছিল, উইন্ডোজ এনটি, রেড হ্যাট, লিনাক্স, এগুলো দরকার ছিল, কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে তার কোনো প্রয়োজন হয় না। এখানে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ এনটি, মানে যেগুলো একটা কম্পিউটার সিস্টেম চালানোর জন্য প্রয়োজন, সেই অপারেটিং সিস্টেম থাকলেই চলবে। আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের প্রয়োজন নেই। তার কারণ যেহেতু এই উইন্ডোজ এক্সপি আর উইন্ডোজ 2007 এগুলো স্বাভাবিক এমনি ইউজাররাই ইউজ করতে পারে, তাদের কোনো অসুবিধা হয় না। তার ফলে আর এই কানেকশনটা যেহেতু এইভাবেই হয়ে থাকে, তার জন্য এখানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের সেই অর্থে কোনো প্রয়োজন নেই। তাহলে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক যে গঠন হচ্ছে, তার সীমাবদ্ধতা কোথায়? না, তার সীমাবদ্ধতা হচ্ছে এখানে 10টির বেশি কম্পিউটার কিন্তু যুক্ত হতে পারে না।
আর কি হচ্ছে না, যেহেতু একধারে একটা কম্পিউটার ওয়ার্কস্টেশন আবার অর্থাৎ ক্লায়েন্ট আবার একদিকে সার্ভার হিসেবে কাজ করছে, তার ফলে এই কম্পিউটার তথ্য যে দিচ্ছে অপর কম্পিউটারকে, এখানে কিন্তু তার ফলে সিস্টেম জটের কোনো প্রশ্ন উঠছে না, যেহেতু কম সংখ্যক কম্পিউটার সেখানে যুক্ত হয়ে আছে। সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী নয়, অর্থাৎ ডেটা সুরক্ষা ব্যবস্থার কথা বলছি। তার কারণ সেখানে কি ছিল না, একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্ভার ছিল যেখানে ডেটা ব্যাকআপ হিসেবে থাকতো। এখানে তো সেরকম উচ্চ ক্ষমতা সম্পন্ন সেই অর্থে কম্পিউটার নেই যেখানে ডেটা ব্যাকআপ হিসেবে থাকবে। তার ফলে ডেটা সুরক্ষা ব্যবস্থা এর ক্ষেত্রে শক্তিশালী নয়। আর এর কেন্দ্রীয় কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কেন্দ্রীয় কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সম্বন্ধে যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকেই তোমরা বুঝতে পেরেছো যে এই দুটো নেটওয়ার্কের মধ্যে তাহলে পার্থক্য কি না। পার্থক্যটা এই যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রেও বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, যেহেতু অনেকগুলো কম্পিউটার সেখানে যুক্ত হতে পারে। কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কেবলমাত্র 10টা কম্পিউটার যেহেতু যুক্ত হয় তারের সাহায্যে, তার ফলে এই নেটওয়ার্কের ক্ষেত্রে এইটা হচ্ছে সীমাবদ্ধতা। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে যেখানে তার কোএক্সিয়াল কেবিল বা ফাইবার অপটিক কেবিল ব্যবহার করা হয়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে সেখানে টুইস্টেড পেয়ার কেবিল ব্যবহার করা হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, যেহেতু উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্ভার থাকে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো সার্ভার নেই, তার ফলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কোনো ব্যবস্থা নেই। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের ক্ষেত্রে নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অপারেটিং সিস্টেমের প্রয়োজন নেই। এমনি যে অপারেটিং সিস্টেম দ্বারা কম্পিউটার পরিচালিত হয়, যে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 2007, এগুলোই দ্বারা পরিচালিত হয়, কোনো অসুবিধে নেই। এই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আশা করি এই আলোচনা দ্বারা তোমরা কিছুটা হলেও সমৃদ্ধ হতে পারবে। নেটওয়ার্কের গঠন সম্বন্ধে বললাম, অর্থাৎ নেটওয়ার্ক আর্কিটেকচারটা কি দুটো ভাগে বললাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে নেটওয়ার্কের যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহৃত হয় সেটা হচ্ছে দু রকম। একটা হচ্ছে বেস ব্যান্ড নেটওয়ার্ক, অপরটি হচ্ছে ব্রডব্যান্ড নেটওয়ার্ক। বেস ব্যান্ড নেটওয়ার্ক সম্বন্ধে প্রথমে আলোচনা করছি। বেস ব্যান্ড নেটওয়ার্কটা কি না, যে নেটওয়ার্কের কেবিল বা তার একই সময়ে শুধুমাত্র একটি সিগন্যাল বা সংকেত বহন করতে পারে, সেই নেটওয়ার্ককে বেস ব্যান্ড নেটওয়ার্ক বলে। এর মধ্যে দিয়ে একটাই সিগন্যাল যাবে এবং সে সিগন্যালটা হবে ডিজিটাল সিগন্যাল। যে সিগন্যালটা যাবে সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এই বেস ব্যান্ড নেটওয়ার্ক তাহলে বৈশিষ্ট্য কি না, বেস ব্যান্ড নেটওয়ার্ক প্রধানত আমরা দেখতে পাই ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। বেস ব্যান্ড নেটওয়ার্কের যে প্রযুক্তি সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে সাধারণত প্রয়োগ করা হয়। এখানে যে তারের কানেকশনটা থাকে, মানে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার যে তারের কানেকশনটা থাকে, সেই তারটা হয় টুইস্টেড পেয়ার কেবিল তার দিয়ে। এখানে এই ডিজিটাল সিগন্যাল যে প্রেরণ হয়, এখানে কিন্তু কোনো মডেমের প্রয়োজন হয় না। আর তারের মারফত যে তথ্য যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, ডেটা
এখানে ছোট ছোট প্যাকেটের আকারে এই এক প্রান্ত মানে গ্রাহক থেকে প্রেরক থেকে গ্রাহকের কাছে পৌঁছায়, এবং সেই যে প্যাকেটের আকারে যে ডেটাটা গেল সেখানে গিয়ে গ্রাহকের কাছে আবার সেটা রিঅ্যাসেম্বলিং হয়ে যায়। অর্থাৎ যেরকম ডেটা যখন প্রেরক ছাড়ছিল সেই অবস্থায় যে ডেটা ছিল সেই ডেটা সেরকমই তার কাছে পৌঁছায়, তাতে কোনো অসুবিধা থাকে না। আর বেস ব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে একটাই মাত্র সিগন্যাল যেতে পারবে, এটা ওর সীমাবদ্ধতা, একের অধিক সিগন্যাল সেখানে কোনোভাবেই যাবে না। এবারে যাচ্ছি ব্রডব্যান্ড নেটওয়ার্ক। ব্রডব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয় না, সেখানে একটি তারের মধ্যে একের অধিক সিগন্যাল প্রেরক থেকে গ্রাহকের কাছে পৌঁছতে পারে, অর্থাৎ সিগন্যাল বহন করে নিয়ে যেতে পারে এই তারের মারফত, সেটাই হচ্ছে ব্রডব্যান্ড। এই ব্রডব্যান্ড নেটওয়ার্কের যদি তোমরা উদাহরণ, সবচেয়ে ভালো উদাহরণ হলো তোমাদের বাড়িতে যে কেবল টিভি চলছে, সেই কেবল টিভির নেটওয়ার্ক হচ্ছে এই ব্রডব্যান্ড পরিষেবারই ফসল। ব্রডব্যান্ড নেটওয়ার্ক ম্যান এবং ওয়ান অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হয়, এই প্রযুক্তিকে কাজে লাগানো হয়। এখানে যে তার ব্যবহার করা হয় সেই তারটা হচ্ছে কোয়েক্সিয়াল কেবল অথবা অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল যাকে বলা হয়। এখানে মডেমের প্রয়োজন হয় এবং তথ্যের যে গতি, তথ্যের গতি দ্রুত গতিতে প্রেরক থেকে গ্রাহকের কাছে পৌঁছায়, সেই গতিটা হচ্ছে 128 kbps অর্থাৎ কিলো বাইট পার সেকেন্ড থেকে 256 মেগাবাইট পার সেকেন্ড। এটা হচ্ছে তথ্য প্রেরণের গতি এই ব্রডব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে। তাহলে বেস ব্যান্ড আর ব্রডব্যান্ড দুটো নেটওয়ার্ক এর মধ্যে তাহলে আমরা পার্থক্য কি দেখতে পাচ্ছি না, বেস ব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে কি যাচ্ছে না, তারের মাধ্যমে একটাই সিগন্যাল যাচ্ছে, আর এখানে কি হচ্ছে এবং সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। কিন্তু ব্রডব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে একাধিক সিগন্যাল যেতে পারছে, কোনো অসুবিধা নেই। সেটা বেস ব্যান্ড নেটওয়ার্ক কেবলমাত্র ল্যান সিস্টেমের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আর ব্রডব্যান্ড নেটওয়ার্ক ম্যান এবং ওয়ান দুটো নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে ব্যবহার করা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল তার, এখানে ব্যবহার করা হচ্ছে কোয়েক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল এই তার। এখানে মডেমের ব্রডব্যান্ড নেটওয়ার্কে হচ্ছে মডেমের প্রয়োজন হচ্ছে, আর বেস ব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে মডেমের কোনো প্রয়োজন হচ্ছে না। বেস ব্যান্ড ব্রডব্যান্ড নেটওয়ার্ক বলেছি। এবার নেটওয়ার্কের সঙ্গে আনুষঙ্গিক কিছু টার্ম আছে যেগুলো সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেগুলো হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি, বড ব্যান্ডউইথ, বড রেট, বিট রেট এবং মডেম। এগুলো সম্বন্ধে কিছুটা প্রাথমিক ধারণা তোমাদের দিচ্ছি। প্রথমে যাচ্ছি মডেম। এই টার্মটা বহুবার ইউজ করেছি। তাহলে ব্রডব্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে লাস্ট বলেছি যে মডেম কার্যকরী ভূমিকা গ্রহণ করে। তাহলে মডেমটা কি না, মডেমটা হচ্ছে
একটা সিগন্যালকে মডিউলেশন এবং ডিমডিউলেশন দুটোই করতে পারে। তাহলে যখন মডিউলেশন হচ্ছে ডিজিটাল সিগন্যাল অ্যানালগে রূপান্তরিত হচ্ছে, আর যখন ডিমডিউলেশন হচ্ছে তখন অ্যানালগ থেকে ডিজিটাল হচ্ছে। এটা তোমরা টেলিফোন লাইন, ল্যান্ডলাইন যে টেলিফোন, তাতে দেখতে পাবে এই মডেমের কাজ সেখানে আছে। আমরা যে কথা বলছি সেটা কিন্তু ও ডিজিটাল হয়ে যাচ্ছে প্রথম, সেখান থেকে অ্যানালগ হয়ে তারের মারফত অপর প্রান্তে যাচ্ছে, সেখানে গিয়ে আবার ডিমডিলিউট হয়ে অ্যানালগটা ডিজিটালে পরিণত হয়ে যিনি গ্রাহক তার কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে মডেম বললাম। এবারে যাচ্ছি চ্যানেল ক্যাপাসিটি। চ্যানেল ক্যাপাসিটি অর্থাৎ এই যে কম্পিউটারের সঙ্গে কম্পিউটারের তারের সাহায্যে সংযোগ ঘটছে, সেটা তো এক একটা চ্যানেল। সেই চ্যানেল ক্যাপাসিটি কি না, নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলের তথ্য পরিবহনের ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ কোনো কমিউনিকেশন চ্যানেল প্রতি সেকেন্ডে যত সংখ্যক বিট তথ্য বা ডেটা পরিবহন করে তা ওই চ্যানেলের পরিবহন ক্ষমতা বা চ্যানেল ক্যাপাসিটি বলে। চ্যানেল ক্যাপাসিটি যে একক দ্বারা পরিমাপ করা হয় সেটা হচ্ছে বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। তাহলে কি বললাম চ্যানেল ক্যাপাসিটি আরেকবার বলে দিচ্ছি। কোনো কমিউনিকেশন চ্যানেল প্রতি সেকেন্ডে যত সংখ্যক বিট তথ্য বা ডেটা পরিবহন করে তাকে ওই চ্যানেলের ক্ষমতা বা ক্যাপাসিটি বলা। এবারে যাচ্ছি কি না ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ ব্যান্ডউইথটা কি না, কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের পার্থক্যকে ওই চ্যানেলের ব্যান্ডউইথ বলা হয়। তাহলে কি বললাম না, কোনো নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী যে পার্থক্য, কম্পাঙ্কের যে পার্থক্য, সেটাই হচ্ছে ওই চ্যানেলের ব্যান্ডউইথ। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথের একক হলো, ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথের একক হচ্ছে কেবিপিএস, কিলোবাইট পার সেকেন্ড, বা এমবিপিএস, মেগাবাইট পার সেকেন্ড। আর অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে কিলোহার্টজ, মেগাহার্টজ। এবার যাচ্ছি পরবর্তী আরেকটি পার্ট, সেটা হচ্ছে বড। খুবই গুরুত্বপূর্ণ। বড কি না, নেটওয়ার্ক সিস্টেমে মডেমের মাধ্যমে কোনো ইলেকট্রিক সিগন্যাল প্রেরণের সময় এক দশা থেকে অন্য দশাতে পরিবর্তনকে বলা হয় বড। তাহলে কি বললাম
না নেটওয়ার্ক সিস্টেমে, যে কোনো নেটওয়ার্ক সিস্টেমে তো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা যাচ্ছে, সেটা কোথায় না মডেমের মাধ্যমে। তাহলে আমি কোথায় দেখতে পাবো বড না ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে। বেসব্যান্ড পরিষেবার ক্ষেত্রে দেখতে পাবো না, কারণ সেখানে মডেম নেই। ইলেকট্রিক সিগন্যাল প্রেরণের সময় এক দশা থেকে অন্য দশাতে পরিবর্তন। দশাটা কি না, দশা অর্থাৎ কম্পাঙ্কের পরিবর্তন। ইলেকট্রিক সিগন্যাল যে যাচ্ছে, ইলেকট্রিক সিগন্যাল যে যাচ্ছে এর যে দশার পরিবর্তন অর্থাৎ কম্পাঙ্কের যে পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু বড। আর এই বড যে একক দ্বারা পরিমাপ করা হয়, বড রেটকে যে একক দ্বারা পরিমাপ করা হয়, সেটা হচ্ছে বড। আরেকটি টার্ম যাচ্ছি, সেটা হচ্ছে বিট রেট। বিট রেট কি না, নির্দিষ্ট কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে প্রতি সেকেন্ডে যতগুলি বিট প্রেরিত হয়, কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে যতগুলি বিট প্রেরিত হবে প্রতি সেকেন্ডে, সেটাকেই বলা হচ্ছে বিট রেট। আর তাহলে বড রেট কি না, নেটওয়ার্ক সিস্টেমে মডেমের মাধ্যমে ইলেকট্রিক সিগন্যাল প্রেরণের সময় প্রতি সেকেন্ডে দশার পরিবর্তনকে, মানে যতবার দশা পরিবর্তন হবে তাকেই বলবে বড রেট। তাহলে আজকের যে পাঠটা দিলাম, প্রথমে ছিল কম্পিউটার এর নেটওয়ার্ক সিস্টেমের নেটওয়ার্ক আর্কিটেকচার, তারপরে বলেছি নেটওয়ার্কের প্রযুক্তি, তারপরে বললাম যে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কিছু টার্ম, মডেম, চ্যানেল ক্যাপাসিটি, বিট রেট, ব্যান্ডউইথ, বড। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে তোমরা ফিডব্যাক দাও কোন জায়গায় তোমরা বুঝতে পারছো না, তাহলে সেই জায়গাগুলো পুনরায় আলোচনা করে তোমাদের বোঝাবার চেষ্টা করব।